জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আমরা বলেছি আলেমদের মেইন স্ট্রিমে ওনারা পলিটিক্স করবে। একজন মাদ্রাসা থেকে যেভাবে আসে, স্কুল থেকে কলেজ থেকে যেভাবে আসে, প্রত্যেকেরই সমসুযোগ থাকে প্রেসিডেন্ট বা আহ্বায়ক হওয়ার। এটা আমরা আমাদের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকের যে ব্যানারটা, এটা হলো বাংলাদেশে এখানে কিন্তু কোনো যে আমাদের ঘটনার বা চিন্তার সাথে ঐক্যমত তাদেরকে আমরা আহ্বান করি না। এখানে সকল চিন্তা ঐক্যমতের মানুষ এখানে একসাথে হয়েছে, প্রত্যেকেই নিজের জায়গাটা বলবে। তো বিভিন্ন এই ধরনের সিম্পোজিয়াম, কমিউনিকেশন, আলোচনার জন্য অথবা আমি আশরাফ মাহদী ভাইকে বলছি যে ওলামা অ্যালায়েন্সের দুইটা কাজ থাকবে। সেটা হলো বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রক্ষার জন্য আপনাদের যে ভূমিকা, সেটাতে যাতে আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় যেতে পারি, কনফ্লিক্টগুলো রেজুলেশন করতে পারি, সেজন্য আসলে এই ব্যানারটা। আমরা আলাদা এই ধরনের সৃষ্টি করবো না, আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এটা হলো আমাদের বিষয়। 2 নম্বর বিষয় হলো বাংলাদেশি যে জাতীয়তাবাদ শেখ মুজিবের পরে জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বড় ভুল বা ত্রুটির জায়গাটা হলো এটা ইসলামিক যে শক্তি বা ইসলামকে ধারণ করতে পারে না। এবং এটা 47 থেকে অথবা এর আগ থেকেই এই যে পূর্ববঙ্গে যারা মুসলিম রয়েছেন অথবা এই বঙ্গতে যারা রয়েছেন, এখানে ইসলাম প্রশ্নকে কেউ ডিল করতে পারে নাই। কেউ কখনো তুরানের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো সালাফিদের ইসলামকে নিয়ে এসেছেন, কেউ কখনো আরাবিয়ান ইসলামকে নিয়ে এসেছেন। এইখানের জায়গা থেকে যে ধরনের ডিসকোর্স গুলো হাজির করা, অনেকে বলা হয়ে থাকে যে এখানে সুফিজমের মাধ্যমে যে ইসলামটা এসেছে, সেগুলো কিন্তু আমরা বড় আকারে আমাদের সামাজিকভাবে আমরা নিতে পেরেছি, কিন্তু লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গাটা আমরা এখনো আমাদের বড় জায়গায় আমরা নিতে পারি না। তো এশিয়ার মধ্যে অন্যতম আমাদের সামনে নতুন করে একটি রাষ্ট্র আবির্ভূত হয়েছে, আফগানিস্তান, যেটা ইমারত বলা হয়ে থাকে। সেখানেও আমাদের সামনে একটা এক্সাম্পল আছে তারা কিভাবে করবে। তারা শুরু করেছে, আমাদের অনেক বিজ্ঞ আলেমজন সেখানে গিয়েছিলেন, মামুনুল হক কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন, তারা এক্সপিরিয়েন্স অর্জন করছেন। এর আগে যখন ইরান যুদ্ধ হয়েছিল, সেখানে হাফিজ জুজুর রহমতুল্লাহ ওনারাও গিয়েছিলেন। সেখানেও ছিল যে সোশ্যাল ইসলামিজম, সে ধারণা নিয়ে ওনারা ওইখানেও কিছু আলোচনা, বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। আর মডার্ন যেটা, সেখানে তাকি উসমানীও কাজ করেছিলেন, আল্লামা মওদুদী কাজ করেছিলেন। আবার এই আপনার আরাবিয়ান কান্ট্রিগুলোতে সেখানে হাসানুল বান্না অনেকে কাজ করেছিলেন। আবার মালয় যে আমাদের পেনিনসুলা ছিল, ওইগুলোতে অনেকে কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে এখনো আমরা ইসলাম শুধু দল হয়, ব্যানার হয়, কিন্তু আমাদের প্রাথমিক জীবন থেকে আমাদের আসলে এখানে যে কৃষ্টি কালচার আছে, সবকিছুর সাথে ইসলামকে কিভাবে অ্যাড্রেস করা, এটাকে ডিল করা, এটা এখনো পর্যন্ত আমরা কেউ সমাধানে আসতে পারি নাই, এবং এটা নিয়ে আমরা কোনো সমাধান করতে পারি না। বরং আলেমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ব্যবহারের ক্ষেত্রে, যেমন শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের না পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল, এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয়নি। অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, এটা হয়তো ইতিহাসের বিচার বিশ্লেষণ করলে আরো বের হবে, কিন্তু মাঝখানে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু আলেমদের হয়ে গেল। এবং সেখানে যে নিরাপত্তা বেষ্টনী, স্টেডিয়ামের ওই পাশ থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলা যে গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে যে সিকিউরিটির অনেক অভাব ছিল। এবং যখন যেই মিছিলগুলো পথে আসছিল বিভিন্ন স্লোগানে, সেই মিছিলগুলা পরবর্তীতে রাতে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিভাবে উইথড্র করলেন, তারা কোথায় কথা বললেন, ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। তো তখন বাবুনগরী সাহেবকে হলো জেলে নেওয়া হয়েছিল, আমি হসপিটালে ছিলাম। হসপিটালে বাবুনগরী সাহেবকে, ওনার হলো পায়ের মধ্যে প্রচন্ড আঘাত পেয়েছিল। তখন ওনার সাথে আমি দীর্ঘ সময়কালীন পুরো হসপিটাল জুড়ে ওনার সাথে আলোচনাগুলো করার সুযোগ হয়েছিল। এবং ওনার কিছু আক্ষেপের জায়গা ছিল যে ওইখানেও অনেকে বিট্রাই করেছিল, আলেমদের মধ্যে কিছু দ্বৈত মতবাদ সৃষ্টি হয়েছিল। ফলত ওইখানে ভবিষ্যতে এই জায়গা থেকে যারা একটা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় যে অনুভূতি, সেটাকে সত্যিকার অর্থে
জায়গায় না গিয়ে যখন এটাকে রাজনৈতিক বা ভিন্ন খাতে ব্যবহার করা হয় তখন একটা বড় ধরনের এটা ড্যামেজ কিন্তু সবাইকে দিতে হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, যেহেতু তারা খালেস নিয়তেই এই প্রোগ্রামগুলোতে এসেছিল। তো যারা রাজনৈতিকভাবে এই ধরনের ষড়যন্ত্রের আয়োজন করেছিল সেটাও একটা ইতিহাস। ওই সময় কিন্তু হেফাজতে ইসলাম থেকে বিভিন্ন যে রাজনৈতিক দল বিএনপিকেও আহ্বান জানানো হয়েছিল, তারা সেই প্রোগ্রামে সাপোর্ট দিতে সেই সময় পূর্ণাঙ্গভাবে এগিয়ে আসেনি। তো জামায়াত ইসলামের বড় ধরনের একটা সাপোর্ট ছিল, এটা ওনাদের দিক থেকে বিভিন্ন রিপোর্টও এসেছিল। কিন্তু সেই ক্ষেত্রে হয়তোবা এখানে নিজেদের মধ্যেও কিছু আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে এই বিষয়গুলো শেষ পর্যন্ত হয়। এটা হলো শাপলা। আর সেকেন্ড যেটা আসি, যেটা হলো আপনার আমাদের আজকের আলোচনা, যে তরুণ আলেমরা এখানে একসাথে হয়েছেন, আপনারা আলোচনা করেছেন। আমাদের যে জনগণের যে সার্বভৌম, ইসলামিক অর্থে তো কিন্তু সার্বভৌম যে ক্ষমতার মালিক সেটা হলো আল্লাহ। আল্লাহ পৃথিবীতে হলো প্রতিনিধি পাঠায় বা মেসেঞ্জার, তার মাধ্যমে আল্লাহর আইনগুলো পৃথিবীতে বাস্তবায়িত হয়। কিন্তু আমাদের যে মডার্ন স্টেট, যখন ফ্রান্স রেগুলেশনের পরে মডার্ন স্টেটের আইডিয়া আসলো, এই মডার্ন স্টেট নিয়ে কিন্তু অনেকেই গবেষণা করেছেন কিভাবে মডার্ন স্টেট গুলাতে কাজ করা যায়। সেই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভে চরমনাই হুজুরা একভাবে কাজ করতেছেন, মুজাহিদ কমিটি একভাবে কাজ করতেছে, জামায়াত ইসলাম একভাবে কাজ করতেছে, খেলাফত মজলিস একভাবে কাজ করতেছে, জমিয়ত উলামা ইসলাম একভাবে কাজ করছে। এক একজনের মানহাজ মাকসাদ তরিকা এক একভাবে ছিল, তাবলীগের ভাইরা একভাবে কাজ করতেছে। সামগ্রিকভাবে সবার একটি লক্ষ্য, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব, আর এই মানুষগুলো হলো আমরা উপকার করব, ধর্মীয় বিধান পালনের মধ্য দিয়ে একটি শান্তি শৃঙ্খলা রাখবো, যে শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবে, সেই জায়গাতেই সবার কাজ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের যে এই মডার্ন যে কনস্টিটিউশনটা আছে, সেই কনস্টিটিউশনের সার্বভৌম যে পিপলের জায়গাটা দেওয়া হয়েছে, পিপলস উইল, যে আমরা একটা সমাজে দলিল তৈরি করব বা একটা খেলার নিয়ম তৈরি করব, যে দলিলের মধ্য দিয়ে সবাই হলো সমাজে পরিচালিত হবে। এবং এই দলিলের পরে 18 কোটি মানুষ তো আর রিপ্রেজেন্টেশন করতে পারবে না, আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গেলাম। এটা নিয়ে অনেক আলোচনা আছে, গণতন্ত্র কি হালাল নাকি হারাম, অনেকে আগে বিভিন্ন ডিসকোর্স দিয়েছিল, আমি ওইটার দিকে যাব না। কিন্তু যে বর্তমান পরিস্থিতিতে আছি সেই জায়গাতে যদি কারো নামাজের মানে জরুরত থাকে, আপনারা নামাজ পড়ে আসতে পারেন। তো দালিলিক জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেশন তৈরি করি, যে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা আসলো সেটাতে আমাদের একটা পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টে হলো 300 জন গডফাদারকে আমরা তৈরি করলাম বিভিন্ন অঞ্চলে, যে তারা পার্লামেন্টে যাবে, গিয়ে হলো এলাকার যত মানুষের হলো ব্যবসা বাণিজ্য গ্যার দখল সবকিছু করবে, এবং এলাকায় কোথায় কোথায় হলো মানুষের সবকিছু দখল করা যায়, এই ধরনের আমরা একটা শাসনতান্ত্রিক কাঠামো বাংলাদেশে নিয়ে আসলাম। বাংলাদেশের সংবিধান যে আমরা দলিলটা বানাইলাম, এই দলিলের মধ্য দিয়ে এই সুযোগগুলো আমরা রেখে দিলাম। এখন বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে না। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলটা আচ্ছা মতো হলো কাটাছাড়া করছে। এই কাটাছাড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছাড়া করছে। এখন একটা দলের যদি স্থিতিশীল অবস্থায় না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখন আনস্টেবল হয় তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে, যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়া সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করে আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে, এটা কিন্তু চ্যালেঞ্জ হবে, আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কিভাবে নতুন ভাবে আমরা একটা দলিল বানাতে পারি, সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্ট। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসে। এবং নোট অফ ডিসেন্টে যখন এটা তারা নিয়ে আসলো, আনার পরে বিএনপি ছাড়া সকলে এটাতে ঐক্যমত হয়েছে, এবং তারা সেটাকে সম্মান করলো না। বাংলাদেশের
96 সেখানে যে 30টি সংগঠন ছিল, অধিকাংশ সংগঠন বলছে যে আপার হাউসের জায়গাটা আমরা ঐক্যমত হতে চাই, যাতে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু বিএনপি সেটা ঐক্যমত হলো না, বললো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলো। কেন দিয়ে রাখলো? বললো যে আপনারা গভর্নমেন্ট কখনো চালানো নাই, আমরা গভর্নমেন্ট চালিয়েছি, ভবিষ্যতেও আসবো, তাহলে এটা চালাইতে অসুবিধা হবে। এখন অসুবিধা কোন জায়গায় হবে? অসুবিধার জায়গাটা হলো এই যে দলিল, এই দলিলের কাছে কিন্তু সবার একটা সমবন্টন, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ঘোষণাতে ছিল। এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে ভুলুণ্ঠিত প্রথমে করেছিল শেখ মুজিব। উনি সবার এই দলিলকে অশ্রদ্ধা করে নিজের মতন একটা রক্ষী বাহিনী নিয়ে নিজের মতন করে রাষ্ট্রটা পরিচালনা করা শুরু করেছিল। এবং 47-এ যে আমরা এখানে একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছিলাম, সেখানে কিন্তু মুসলমানরা রক্ত দিয়েছিল। কলোনিয়ালাইজেশন বের হওয়ার থেকে এখানে অসংখ্য মানুষ, এই যে জগন্নাথ পার্সিটির সামনে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, এখান থেকে শেরশাহ মানে কাবুলের ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো গাছে আলেমের লাশ ঝুলানো ছিল না। প্রত্যেকটা গাছে আলেমদের লাশ ঝুলানো হয়েছিল। তারা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় ভূমিকা পালন করেছিল। 47-এ তাদের এই অবদান ছিল, ভারতের স্বাধীনতা তো তাদের অবদান ছিল। 71-এ আইসা তারা বলল, এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হয়ে আলেমদের পুরো এই যাত্রাটা হলো তারা নতুন করে বাংলাদেশে খারিজ করে দিয়ে, খারিজ করার পরে জিয়াউর রহমান আইসা আলেমদেরকে একীভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একীভূত করতে পারলেন না। কারণ ওই সময়ে উনি অনেকগুলো কাজ করতে চেয়েছিলেন, এই কাজগুলোতে আবার ঐতিহাসিকভাবে বাধা দেওয়া হয়েছিল। পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায় তখন আর তাদের কোনো পরিস্থিতিও লক্ষ্য রাখে না। তারা যে কওমি যে সনদটা তো অনেক আগের আলোচনা, এটা তো 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন সরকারে ছিল তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল। তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চাই, ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে, যেমন আমরা এনসিপির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সাপোর্ট করি। কারণ কি, কওমি মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আমরা এটার চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই জনমানুষের থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় এই যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না, এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা। তা আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দার্লিক প্রমাণে উপনীত হয়েছে, আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাঁটতে, বাস্তবায়নের পথে গিয়ে এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বললো এটা বাংলাদেশে হলো করা যাবে না। এবং এখানে শেখ হাসিনাও এই সংবিধানের উপরে নিজেকে তুলে যেভাবে বাংলাদেশ শাসন করতে চান, এই ধরনের আরেকটি ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াইতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই, কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করবো। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছে পাঠানো হয়নি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল।
তা আমরা যখন হা বা না বলতে যাবো, আমরা সবগুলো বিষয় দিতে পারবো না। কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাবো আমরা। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সেই নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো, জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাচ্ছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয়, তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যে কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতো ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না। আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি, কিন্তু এখন হয়তোবা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এই জন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসবেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে।